আজকে আমরা চিকিৎসা নিয়ে এমন একটা অ্যাঙ্গেল থেকে কথা বলবো যা হয়তো অনেকেই শোনেননি। আমাদের হাতে যে লেখাগুলো আছে সেগুলো রোগকে দেখার একটা একেবারে অন্যরকম চশমা পরিয়ে দেয়। ব্যাপারটা অনেকটা একটা রহস্য সমাধানের মতো। এই লেখাগুলো বলছে প্রত্যেকটা অসুস্থতা একটা গল্পের মতো, আর তার লক্ষণগুলো হলো সেই গল্পের সূত্র। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো নাকি আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সেগুলো হয় এড়িয়ে যাই বা ভুল পড়ি। চলুন আজ সেই লুকিয়ে থাকা সূত্রগুলো খোঁজার চেষ্টা করি। এই তুলনাটা দারুণ। রহস্য সমাধান। কারণ এই দর্শনটা ঠিক এটাই বলে যে চিকিৎসক শুধুমাত্র একজন বিজ্ঞানী নন, তিনি একজন গোয়েন্দাও। তার কাজ হল রোগের এই কোলাহলের ভেতর থেকে আসল সংকেতটা খুঁজে বের করা। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই দর্শনের গভীরে যাওয়া। রোগ বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে, অসুস্থতার যে লক্ষণ বা উপসর্গ আমরা দেখি সেগুলোর আসল মানে কি, আর কেনই বা বলা হচ্ছে যে কিছু লক্ষণ অন্যগুলোর চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে গোয়েন্দার মতো করেই শুরু করা যাক। প্রথম সূত্রটা নিয়ে আমার একটা খটকা লেগেছে। লেখাটার একটা অংশে বলা হচ্ছে যে শরীরের ভেতরের অসুস্থতার কোনো বাহ্যিক লক্ষণ না থাকলেও সেটা আরোগ্যযোগ্য হতে পারে। কিন্তু তারপরেই বলা হচ্ছে চিকিৎসকের কাজ হল অসুস্থতার সমস্ত চিহ্ন বা মরবিড সাইন্স অ্যান্ড সিমটমস নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা। এই দুটো কথাকে একটু পরস্পর বিরোধী শোনালো না? একদিকে বলা হচ্ছে লক্ষণ সারাও রোগ থাকতে পারে, আবার অন্যদিকে লক্ষণের উপরেই সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। খুব ভালো একটা প্রশ্ন এটা। আর আপাত দৃষ্টিতে বিরোধী মনে হলেও এখানেই এই দর্শনের গভীরতা। প্রথম অংশটা রোগের সংজ্ঞা দিচ্ছে। বলা হচ্ছে রোগ বাইরে থেকে আসা কোনো জীবাণু বা বস্তু নয়, বরং এটা আমাদের জীবনের শক্তির একটা ভেতরের পরিবর্তন বা বিশৃঙ্খলা। তাই এমন হতেই পারে যে এই বিশৃঙ্খলাটা শুরু হয়েছে, কিন্তু শরীর এখনও সেটার বিরুদ্ধে কোনো স্পষ্ট লক্ষণ তৈরি করতে পারেনি। কিন্তু যখনই শরীর সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো শুরু করে তখনই লক্ষণগুলো প্রকাশ পায়। আর একজন চিকিৎসকের কাজ হল সেই প্রকাশিত লক্ষণগুলোকেই নিখুঁতভাবে পড়া, কারণ আরোগ্যযোগ্য সব রোগী নিজেকে লক্ষণের মাধ্যমে প্রকাশ করবেই। আচ্ছা, তার লক্ষণগুলো হলো শরীরের অ্যালার্ম সিস্টেম। কিন্তু লেখাটার একটা অংশ পড়ে আমি বেশ অবাক হয়েছি। এখানে বলা হচ্ছে ভেতরের অসুস্থতা বাড়লে বাইরের উপসর্গ নাকি মিলিয়েও যেতে পারে। এটা তো আমরা যা ভাবি তার ঠিক উল্টো। আমরা তো ভাবি উপসর্গ কমে যাওয়া মানেই রোগী সুস্থ হচ্ছে। তাহলে কি উপসর্গ কমে যাওয়াটা আসলে একটা খারাপ লক্ষণ হতে পারে? এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ঠিক এই পয়েন্টটাই প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। এখানকার মূল যুক্তিটা হল উপসর্গ হল শরীরের লড়াই করার প্রমাণ। ধরুন চর্মরোগের কথা। লেখাটিতে খুব জোরালোভাবে এর উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে বাইরে থেকে কোনো শক্তিশালী মলম লাগিয়ে যদি চর্মরোগের লক্ষণ যেমন চুলকানি বা র্যাশ জোর করে সারিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আসলে শরীরের অ্যালার্ম সিস্টেমটাকেই বন্ধ করে দিচ্ছি। এতে রোগটা সারে না, বরং শরীরের আরও গভীরে আরও গুরুত্বপূর্ণ কোনো অঙ্গে চলে যায়, যেমন ফুসফুস বা হার্টে। তখন হয়তো রোগীর চামড়া পরিষ্কার হয়ে যায়, কিন্তু তার হয়তো হাঁপানি শুরু হয়ে যায়। আর এই দর্শন অনুযায়ী এটা একটা অনেক বেশি বিপজ্জনক অবস্থা। তার বাইরের লক্ষণ মিলিয়ে যাওয়াটা একটা নকল আরোগ্য। এটা অনেকটা ইঞ্জিনের সমস্যা হলে যে ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে সেই লাইটটাকেই ভেঙে ফেলার মতো। বাইরে থেকে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ইঞ্জিনটা যে কোনো মুহূর্তে বিকল হয়ে যেতে পারে। একেবারে নিখুঁত উপমা। এই দর্শন অনুযায়ী উপসর্গকে দমন করা মানে রোগের আসল চিত্রটাকেই ঢেকে ফেলা। শরীর তার নিজের ভাষায় কথা বলার চেষ্টা করছে, আর আমরা সেই মুখটাকেই চেপে ধরছি। এতে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিটা অনেক বড়। দারুণ, কিন্তু এটা তো একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। যদি ইঞ্জিনের ওয়ার্নিং লাইট ভাঙাটা ভুল হয়, তার উপসর্গকে চাপা দেওয়া যাবে না, তাহলে একজন ডাক্তারের অস্ত্রটা কি? তিনি কি শুধু বসে বসে দেখবেন? লেখাটা কি এই ব্যাপারে কিছু বলছে? অবশ্যই বলছে। আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় এবং কি বলে বৈপ্লবিক ধারণাটা আসছে। লেখাটি বলছে সব উপসর্গ বা ওয়ার্নিং লাইট সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু আছে সাধারণ সংকেত, আর কিছু আছে বিশেষ সংকেত। চিকিৎসকের কাজ হল সেই বিশেষ সংকেতগুলোকে চিনে নেওয়া। কি রোগের আসল চিত্র দেয় না, কিন্তু একজন সাধারণ মানুষ তো ওগুলো দেখেই ডাক্তারের কাছে যায়।
ওগুলো দিয়েই তো বোঝা যায় যে শরীর ঠিক নেই, তাহলে কি ওগুলোর কোনো গুরুত্বই নেই? এটা মানা একটু কঠিন লাগছে। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। অবশ্যই সেগুলোর গুরুত্ব আছে। ওগুলোই আমাদের জানায় যে সিস্টেমে কোনো একটা সমস্যা হয়েছে। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় এবং কী ধরনের সেটা সাধারণ লক্ষণগুলো বলতে পারে না। ভাবুন ১০ জন ভিন্ন রোগীর হয়তো একই সাধারণ উপসর্গ আছে। ধরা যাক সবারই মাথা ব্যথা আর দুর্বল লাগছে। আধুনিক মেডিসিন হয়তো সবাইকে একটা পেন কিলার দিয়েই ছেড়ে দেবে। কিন্তু এই দর্শন বলছে এখানেই আসল কাজটা শুরু হয়। এই ১০ জনের মধ্যে একজনের হয়তো শুধু আলোতে গেলেই মাথা ব্যথা বাড়ে, আর একজনের হয়তো মাথা ব্যথার সময় প্রচণ্ড গুস্সা হয়, তৃতীয় জনের হয়তো ঠান্ডা জল খাওয়ার তীব্র ইচ্ছা জাগে। এই যে অদ্ভুত, ব্যক্তিগত আর আপাত দৃষ্টিতে অপ্রাসঙ্গিক লক্ষণগুলো, এগুলোই হলো রোগের আসল পরিচয়পত্র। তার মানে এখানে চিকিৎসার একটা একেবারে উল্টো নিয়ম বলা হচ্ছে। সাধারণত আমরা ভাবি সবচেয়ে জোরালো বা সাধারণ উপসর্গ যেমন জ্বর বা ব্যথা সেটাই আসল সমস্যা, কিন্তু এই দর্শন বলছে ওগুলো হলো কোলাহল। আসল সূত্রটা লুকিয়ে আছে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে অস্বাভাবিক লক্ষণটার মধ্যে, যেটা শুনে মনে হবে এটার সাথে রোগের কি সম্পর্ক। একদম। এই দর্শন অনুযায়ী ওই অদ্ভুত, বিরল এবং বিশেষত্বপূর্ণ বা স্ট্রেঞ্জ, রেয়ার অ্যান্ড পেকিউলিয়ার লক্ষণগুলোই হলো সোনার খনি। কারণ হাজার হাজার রোগীর মধ্যে ওই নির্দিষ্ট লক্ষণটা হয়তো শুধু ওই একজন রোগীর মধ্যেই পাওয়া যাবে। যেমন ধরুন একজন রোগীর মাইগ্রেন হয়, এটা খুব সাধারণ, কিন্তু যদি তিনি বলেন যে আমার মাইগ্রেন হওয়ার ঠিক আগের দিন সবুজ রংটা অসহ্য লাগে, এটাই হলো সেই অদ্ভুত চরিত্রজ্ঞাপক লক্ষণ যা হাজার হাজার মাইগ্রেন রোগীর মধ্যে শুধু তার মধ্যেই পাওয়া যাবে। সাধারণ লক্ষণগুলো রোগকে একটা গ্রুপের অংশ হিসাবে দেখায়, আর এই বিশেষ লক্ষণগুলো রোগীকে একজন ব্যক্তি হিসাবে চিহ্নিত করে। আমি বুঝতে পারছি, কিন্তু এখানে একটা বাস্তব সমস্যার কথাও তো বলা হয়েছে। লেখাটিতে উল্লেখ করা হয়েছে যে পুরনো বা ক্রনিক রোগে এই বিশেষ লক্ষণগুলো সহজে চোখে পড়ে না, সেগুলো নাকি সাধারণ উপসর্গের ভিড়ে প্রায় ঢাকা পড়ে থাকে। এটা তো একজন চিকিৎসকের জন্য পাহাড় খোঁজার মতো কঠিন একটা কাজ হওয়ার কথা। একদম। আর এখানেই একজন দক্ষ চিকিৎসকের ভূমিকা স্পষ্ট করা হয়েছে। এই লেখা অনুযায়ী একজন ভালো চিকিৎসকের প্রধান কাজই হল একজন নিখুঁত পর্যবেক্ষক বা আনপ্রেজুডিসড অবজারভার হওয়া এবং ধৈর্যের সাথে সাধারণ উপসর্গের জঙ্গল থেকে এই বিশেষ লক্ষণগুলোকে খুঁজে বের করা। শুধুমাত্র সবচেয়ে স্পষ্ট বা সাধারণ লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়াকে এখানে একটি অগভীর এবং অলস পদ্ধতি হিসেবে দেখা হয়েছে। আসল আরোগ্যের জন্য রোগীর অসুস্থতার ব্যক্তিগত এবং অন্যান্য অভিজ্ঞতার গভীরে ডুব দিতেই হবে। এটা অনেকটা ভিড়ের মধ্যে থেকে একজন নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করার মতো। দূর থেকে সবার চেহারা একই রকম মনে হলেও সূক্ষ্মভাবে দেখলে প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। এই শিল্প আর বিজ্ঞানের মেলবন্ধনের ধারণাটা বেশ আকর্ষণীয়। ডেটা বা সাধারণ লক্ষণের বিশ্লেষণ হল বিজ্ঞান, আর সেই ডেটার ভেতর থেকে অনন্য প্যাটার্ন বা অদ্ভুত সংকেতটি খুঁজে বের করার ক্ষমতাই হল শিল্প। কিন্তু বাস্তবে এটা করা কতটা কঠিন, কারণ একজন ডাক্তারের দিনে হয়তো ৫০ জন রোগী দেখতে হয়। সবার জন্য এত গভীর পর্যবেক্ষণ করা কি আদৌ সম্ভব? এটা একটা বিরাট চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নেই। এই দর্শনটা চিকিৎসকের কাছ থেকে অমছনমান ধৈর্য, মনোযোগ এবং সহানুভূতির দাবি রাখে। এখানে রোগীর বলা প্রতিটি কথা, তার প্রতিটি আচরণ, এমনকি যা সে বলতে পারছে না সেটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা বুঝতে হবে যে এই দৃষ্টিভঙ্গিটা আধুনিক মেডিসিনের প্যাথোলজিক্যাল মডেল থেকে সম্পূর্ণ আলাদা। আধুনিক মেডিসিন জীবাণু বা কোষের অস্বাভাবিকতাকে রোগের কারণ হিসেবে দেখে এবং সেই অনুযায়ী চিকিৎসা করে। আর এখানে রোগকে দেখা হচ্ছে জীবনী শক্তির একটা ভারসাম্যহীনতা হিসেবে, যার প্রকাশ হল উপসর্গ। দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। তাই আধুনিক চিকিৎসার দ্রুতগতির কাঠামোর মধ্যে এই ধরনের পর্যবেক্ষণ সত্যিই খুব কঠিন। আপনি জীবনী শক্তি বা লিভিং হিউম্যান এন্টিটির কথা বললেন, লেখাটিতেও এর উল্লেখ আছে। বলা হচ্ছে এই শক্তি রোগ সৃষ্টিকারী শক্তিকে অনুভব করতে পারে এবং তার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে উপসর্গ তৈরি করে। এই ধারণাটা একটু বেশি বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট লাগছে। এটাকে সহজে বোঝার মতো কোনো উপায় আছে কি? অবশ্যই। এই জীবনী শক্তি ধারণাটাকে অনেকটা শরীরের নিজস্ব অপারেটিং সিস্টেম বা ওএস-এর মতো ভাবতে পারেন। আমাদের শরীর তো একটা জটিল সিস্টেম, তাই না? এই ওএস শরীরকে সচল রাখে, বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে আর ভেতরের সব কাজ নিয়ন্ত্রণ করে।
যখন কোনো ভাইরাস বা ম্যালওয়্যার মানে রোগ আর কি এই সিস্টেমে ঢোকে তখন ওএস নিজে থেকেই কিছু প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। হয়তো সিস্টেম স্লো হয়ে যায়, ফ্যান জোরে ঘুরতে শুরু করে বা ওয়ার্নিং মেসেজ দেখায়। এই উপসর্গগুলোই হলো সেই ওয়ার্নিং মেসেজ। দারুণ অ্যানালগ। তাহলে এই অদ্ভুত বা বিশেষ লক্ষণগুলোর সাথে যোগসূত্রটা কোথায়? যোগসূত্রটা হলো সাধারণ উপসর্গগুলো হলো সাধারণ ওয়ার্নিং মেসেজ, যেমন সিস্টেম ইজ রানিং স্লো। এটা থেকে বিশেষ কিছু বোঝা যায় না। কিন্তু অদ্ভুত লক্ষণগুলো হলো সেই নির্দিষ্ট এরার কোড, যেমন এরার 0x80070057 in kernel32.dll। এটা দেখে একজন এক্সপার্ট ঠিক ধরে ফেলতে পারেন সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। একইভাবে রোগীর সেই অদ্ভুত লক্ষণগুলোই হল তার জীবনী শক্তির পাঠানো নির্দিষ্ট এরার কোড, যা থেকে একজন দক্ষ চিকিৎসক বুঝতে পারেন জীবনী শক্তির ভারসাম্যহীনতাটা ঠিক কোন জায়গায় এবং কী ধরনের। তাই এই লেখা অনুসারে সঠিক ওষুধ বা আরোগ্য পদ্ধতি খুঁজে বের করার জন্য এই বিশেষ লক্ষণগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য দিশারি। তার মানে যে লক্ষণগুলো আমাদের কাছে সবচেয়ে অদ্ভুত বা অস্বাভাবিক মনে হচ্ছে সেগুলোই আসলে শরীরের আরোগ্য লাভের চেষ্টার সবচেয়ে খাঁটি এবং পরিষ্কার সংকেত। একদম। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, সাধারণ উপসর্গগুলো হল যুদ্ধের গোলমালের মতো, যা সব যুদ্ধেই থাকে। কিন্তু বিশেষ উপসর্গগুলো হল সেই নির্দিষ্ট রণকৌশল বা স্ট্র্যাটেজি যা শুধুমাত্র ওই নির্দিষ্ট যুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। রোগীর উপসর্গের চিত্র যত বেশি অদ্ভুত এবং বিশেষ হবে, এই দর্শন অনুযায়ী সঠিক প্রতিকার খুঁজে পাওয়া ততটাই সহজ হবে, কারণ তখন জীবনী শক্তির বার্তাটা খুব পরিষ্কারভাবে পাওয়া যায়, কোনো কোলাহল থাকে না। তাহলে সবটা মিলিয়ে দেখলে এই সূত্রগুলো চিকিৎসার এমন একটি দর্শন তুলে ধরছে যেখানে রোগীর ব্যক্তিগত অদ্ভুত এবং অনন্য উপসর্গগুলোই চিকিৎসার কেন্দ্রে অবস্থান করছে। অর্থাৎ একজন ব্যক্তির কী রোগ হয়েছে তার চেয়েও বড় কথা হল ব্যক্তিটি সেই রোগকে কিভাবে ব্যক্তিগতভাবে অনুভব করছে এবং প্রকাশ করছে। রোগের নামের চেয়ে রোগীর গুরুত্ব এখানে অনেক বেশি। একদম ঠিক। এখানে পুরো ব্যবস্থাটাই নির্ভর করছে চিকিৎসকের পর্যবেক্ষণের ক্ষমতার উপর। সাধারণ লক্ষণগুলোর কোলাহলের মধ্য থেকে রোগের আসল এবং অনন্য সংকেতটি খুঁজে বের করার দক্ষতা। এখানে রোগীর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার শরীরের অদ্ভুত প্রকাশভঙ্গিকেই রোগ নির্ণয়ের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখা হয়েছে। এটা আজকের প্রচলিত মডেলের থেকে অনেকটাই আলাদা, যেখানে রোগকে একটি নির্দিষ্ট নামে, ধরুন ডায়াবেটিস বা আর্থ্রাইটিস, এভাবে চিহ্নিত করে একটি নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, যা সব রোগীর জন্য কমবেশি একই। এই দর্শনটা আজকের দিনে চিকিৎসার নিরিখে ভাবলে বেশ অন্যরকম লাগে। আজকাল আমরা এভিডেন্স বেসড মেডিসিন, ডেটা ড্রিভেন ডায়াগনোসিস এবং স্ট্যান্ডার্ডাইজড ট্রিটমেন্ট প্রোটোকলের কথা বলি। সবকিছুকে একটা নির্দিষ্ট ছকে ফেলার চেষ্টা করা হয় যাতে চিকিৎসা একটা নির্ভরযোগ্যতা আসে। ঠিক তাই। আর এখানেই একটা আকর্ষণীয় দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে স্ট্যান্ডার্ডাইজেশন বা নির্দিষ্ট প্রোটোকল চিকিৎসার ক্ষেত্রে একটা সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিয়ে আসে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা নিশ্চিত করে যে সব রোগী একটা ন্যূনতম মানের চিকিৎসা পাবে। কিন্তু অন্যদিকে এই লেখাটি আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় যে প্রত্যেক মানুষ এবং তার অসুস্থতা অনন্য। সবার অভিজ্ঞতা এক নয়। তাই গড়পড়তা লক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা প্রোটোকল হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, কিন্তু সেই সৎ ক্ষেত্রে কি হবে যেখানে রোগীর অভিজ্ঞতা সেই গড়পড়তা ছকের বাইরে? প্রবণতা দেখা যায় সেখানে অসুস্থতার এমন ব্যক্তিগত এবং অদ্ভুত প্রকাশগুলোর ভূমিকা কি হতে পারে। সাধারণ গড়পড়তার লক্ষণের ওপর অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কি রোগীর অসুস্থতার সেই অনন্য এবং ব্যক্তিগত দিকগুলো হারিয়ে ফেলছি? অথবা এই প্রোটোকল ভিত্তিক চিকিৎসার মাধ্যমে সার্বিকভাবে চিকিৎসা ব্যবস্থার কি লাভ বা ক্ষতি হচ্ছে? এই প্রশ্নটা না হয় ভাবনার জন্য রইল।